হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের 5 নম্বর যে লেসনের, অর্থাৎ আমরা প্রিভিয়াস লেসনে কি করে এসেছি, আওয়ার রান এ কাইট রিটেন বাই লুসি মট মন্টগোমারি। তিনি কি ছিলেন? একজন ক্যানাডিয়ান রাইটার, অর্থাৎ। এবং তিনি আমাদেরকে কি দেখালেন? আমাদের দেখালেন যে একটা ছিঁড়ে যাওয়া ঘুড়ি কিভাবে একটা ফ্যামিলিকে রিইউনাইট করছে। ঠিক আছে, অর্থাৎ ফ্যামিলির ইম্পর্টেন্স, সবারই মিলেমিশে একসাথে থাকার যে ইম্পর্টেন্স, সেটা আমাদের কিন্তু রিয়েলাইজ করালেন। ঠিক আছে, এবার আমরা যে তোমাদের যে রানওয়ে কাইটে যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, সেগুলোকে আমরা এই ভিডিওতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। কম্প্রিহেনশন এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, তার সাথে যে গ্রামার রয়েছে তার গ্রামার নিয়েও আমরা আলোচনা করব, এবং তারপরে যে রাইটিং রয়েছে দুটো, সেই রাইটিং সম্পর্কে আমরাও কিন্তু ডিসকাস করব। কিন্তু রাইটিং এর তোমরা যদি রাইটিং গুলো নিতে চাও, তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু রাইটিং গুলো পেয়ে যাবে। সেখানে কিন্তু পিডিএফ আকারে সমস্ত রাইটিং কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এবার আমরা ইউনিট 1 এর যে তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, খুব সিম্পল কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে, এই স্লাইডটাতে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। ইউনিট 1 এ প্রথমেই তোমাদের দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল যেমন দেওয়া থাকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ যে কারেক্ট একটা করে স্টেটমেন্ট দেওয়া আছে এবং তার ইয়েতে কিছু দেওয়া আছে এমসিকিউ টাইপ কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে সেগুলো তোমাদের সিলেক্ট করে কি করতে হবে, লিখতে হবে। তো প্রথমেই দেখো যে ইউনিট 1 এ কি আছে, কি বলেছে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, অর্থাৎ বিগ হাফ মুনের লাইট হাউসের কিপার কে? আমরা জানি যে ফাদার। তাহলে দেখবো কত নম্বরে রয়েছে, অর্থাৎ দেখো কি কি অপশন দিয়েছে, আন্ট এস্তার, ফাদার, ক্লড এবং 4 নম্বর দিয়েছে ডি। আমরা সবাই জানি যে ফাদার ছিলেন কি বিগ হাফ মুনে লাইট হাউস কিপিং কাজ করতো। অর্থাৎ 2 নম্বরে কি আছে, 2 নম্বরে অ্যান্সার হবে 2 নম্বরের ফাদার। বি এরটা কি, দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেনল্যান্ড, অর্থাৎ ফ্যামিলি মেনল্যান্ডে চলে যেত কখন? সামারের সময় না উইন্টারের সময়? উইন্টারের সময়। কারণ উইন্টারের সময় তাদের যে মেন বিগ হাফ মুন আইল্যান্ডটা, সেটা কি হতো, ফ্রোজেন জমে যেত। সেই জন্য এখানে অ্যান্সার কত নম্বর আছে দেখো, সামার, স্প্রিং, মনসুন এবং উইন্টার, অর্থাৎ 4 নম্বর আছে দেখো উইন্টার, উইন্টারের সময়। সিন দেখো, হোয়েন আস্কড অ্যাবাউট দ্য রিলেশনস ফাদার লুকড, অর্থাৎ বাবাকে যখন রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করলে, কি রিলেশন, যে তারা যখন প্রত্যেকটা সামারে, যখন উইন্টারে যখন মেন আইল্যান্ডে যখন তারা যেত, তখন তারা দেখতো যে প্রত্যেকটা কি মেন আইল্যান্ডের লোকেদের প্রত্যেকটা রিলেটিভ রয়েছে, আমাদের কেন নেই? এই কথাটা যখন ফাদার কেসে যখন জিজ্ঞাসা করলো ক্লড অ্যান্ড ফিলিপা, তখন ফাদার লুক ভেরি সরফুল, এবং তাদের মনে হলো কেন আমরা ফাদারকে এই কথাটা জিজ্ঞাসা করলাম। সে এই কথাটা শুনে ফাদার এতটাই দুঃখ প্রকাশ করেছিল। সেই জন্য এখানে কি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন ফাদার লুক, ফাদারকে দেখে কেমন লাগছিল? কি কি অপশন রয়েছে, হ্যাপি, অ্যাংরি, সরফুল, ইরিটেটেড। আমরা সবাই জানি যে সরফুল, অর্থাৎ সরফুলটা কত নম্বর রয়েছে? 3 নম্বরে রয়েছে। সরফুল। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে আছে, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে কি হতে হবে, চার্টটাকে কমপ্লিট করতে হবে। কি কি আছে চার্টে? খুব সহজ একটা দেওয়া আছে, নেম অফ দ্য আইল্যান্ড, আমরা সবাই জানি যে অনেকবার পড়লাম যে বিগ হাফ মুন, বিগ হাফ মুন আইল্যান্ড। সেখানে বি নম্বর বলছে এজ অফ ক্লড, ক্লডের বয়স কত ছিল? 12 ইয়ার্স। দ্য গেম প্লেড ক্লড অ্যান্ড ন্যারেটর, ন্যারেটর মানে হচ্ছে ফিলিপা, কি খেলতো? পাইরেট কেভ, পাইরেট কেভ। এই যে গেমটা খেলার সময় তারা এটাও বলেছিল যে এই গেম খেলতে তাদের অসুবিধা হতো, কারণ কি, তাদের মেম্বার কম, আর কেউ তাদের সাথে কোনো খেলার সাথী ছিল না। সেই জন্য সামটাইমস দে ফিল ডিফিকাল্টি টু প্লে দ্য গেম লাইক পাইরেট কেভস। ঠিক আছে, 3 নম্বরে দেখো, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ তুমি যে ট্রু ফলস এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা ট্রু না ফলস তোমাকে মেনশন করতে হবে, বলতে হবে, এবং তোমার অ্যান্সারের পার্সপেক্টিভে তোমাকে কিছু সেন্টেন্স সাইট করতে হবে, কোটেশন দিতে হবে, যেটাকে তোমার এই অ্যান্সারটা ট্রু না ফলস সেটাকে কি করবে, ডিটারমাইন করবে। এখানে প্রথমে 1 নম্বরে আছে দেখো,
people felt that Claude and narrator were lonesome in the island. ঠিক আছে, লোকেরা মনে করতো, কোন পিপল, অর্থাৎ মেনল্যান্ডের লোকেরা, তারা ফিল করতো যে ক্লড এবং ন্যারেটর কি ওয়ার লোনসাম, কোথায়, ইন দ্য বিগ হাফ মুন। ঠিক আছে, এটা অবভিয়াসলি ট্রু, তাহলে এটা ফিল করতো। ঠিক আছে, কি ফিল করতো, তাহলে এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবো, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো অফকোর্স। দেখবো বইয়ে আছে তোমাদের যে অবশ্যই অফকোর্স, কি অফকোর্স, দ্য অফকোর্স দেয়ার where no one in the no one to play with us, to play with us on the big half moon island। ঠিক আছে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বরে আছে ক্লড এন্ড ন্যারেটর কোয়ারেলড, ক্লড এবং ন্যারেটর ঝগড়া করতো না, কি বলেছিলেন যে ক্লড এন্ড ন্যারেটর নেভার কোয়ারেলড, দে অলওয়েজ ইউজ টু কোয়ারেল টু দ্য মেনল্যান্ড চিলড্রেন, তারা মেনল্যান্ডের চিলড্রেন সাথে ঝামেলা করতো, কিন্তু ঝগড়া করতো, কিন্তু ক্লড এবং ফ্লিপার তাদের নিজেদের মধ্যে কখনোই কিন্তু ঝগড়া করতো না। তাহলে অবভিয়াসলি এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবো, যে ক্লড and the narrator never quarreled। ঠিক আছে, never quarreled each other। 3 নম্বরে দেখো nobody on the mainland had relation, অর্থাৎ মেনল্যান্ডে কারো কিন্তু কোনো রিলেটিভ ছিল না, আত্মীয় পরিজন ছিল না, কোনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা হচ্ছে ফলস, আমরা জানি এটাও হবে ফলস। কারণ কি, যে আমরা প্রথমেই বলেছিল যে যেহেতু মেনল্যান্ডে সবার রিলেটিভ আছে, সেই জন্যই তো তারা ক্লড এবং ফিলিপাকে বাবাকে জিজ্ঞেস করেছিল আমাদের কেন এই বিগ হাফ মুনের এই আইল্যান্ডে কোনো রিলেটিভ নেই। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, যে নোবডি আছে, শুধু এভরিবডি করলেই হবে, everybody on the mainland had relations। ক্লিয়ার, এটা তোমাদের গেল ইউনিট 1। এবার আমরা দেখবো ইউনিট 2। দেখো এবার তোমাদের ইউনিট 2 তে কি রয়েছে। ইউনিট 2 তেও কিন্তু সিম্পল, আগে যেমন আগের ইউনিট 1টা যেটা করলে সে একই ধরনের। কি আছে, প্রথমে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস আছে। 4 নম্বরে কি আছে, যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ 4টে করে অপশন আছে, তার মধ্যে কোনটা সেটা চুজ করতে হবে। তো প্রথমে কি আছে, ইন সামার দ্য বিগ হাফ মুন অলওয়েজ, কি দেওয়া আছে, লাভলি, আনপ্লেজেন্ট, বোরিং এন্ড ডাল। তো আমরা জানি যে বিগ হাফ মুনটা অর্থাৎ সামার টাইমে কি ছিল, খুব লাভলি ছিল। ঠিক আছে, কারণ ছোট ছোট রিপল, ছোট ছোট ঢেউ খেলতো এবং শান্ত একদম কাম ওয়েদার ছিল। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি আছে, প্রথমে যেটা আছে সেটা 1 নম্বরে হবে, অর্থাৎ অ্যান্সার কি হবে, 1 নম্বর লাভলি, খুব সুন্দর, বিউটিফুল। বিতে কি আছে, ব্যাক অন দ্য আইল্যান্ড, অর্থাৎ ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড এন্ড ন্যারেটর মেড প্লেন্টি অফ, কি বানিয়েছিল, প্লেন্টি অফ, তারা ঘুড়ি বানিয়েছিল, তাই না, যেটা মেনল্যান্ডের একটা ছেলে তাদেরকে শিখিয়েছিল। তাহলে এখানে কি কি অপশন আছে দেখো, এখানে পাপেটস, মাস্ক, কাইটস এন্ড এনভেলপস, অর্থাৎ 3 নম্বরে যেটা আছে অ্যান্সার হবে কি, 3 নম্বরে কি রয়েছে দেখো, কাইটস, ঘুড়ি বানানো শিখিয়েছিল। ঠিক আছে, সিতে আছে দেখো, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ, অর্থাৎ ঘুড়িটাকে কি দিয়ে চিপকানো ছিল, কি আছে, নিউজ পেপার, লেটার, এনভেলপ এন্ড কার্ড। আমরা জানি যে লেটার দিয়ে চিটানো ছিল, অর্থাৎ অ্যান্সার হবে কি, লেটার কত নম্বর আছে, 2 নম্বরে, অর্থাৎ 2 এরটা অ্যান্সার লেটার।
ঠিক আছে, এবার দেখো তোমাদের 2 নম্বরটা কি, 5 নম্বরে কি বলেছে, 5 নম্বর বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ এই যে তিনটে সেন্টেন্স রয়েছে এগুলো কিন্তু ইনকমপ্লিট রয়েছে, তাকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, সেটাই আমাদের করতে হবে। কি বলেছে, প্রথমে আছে এ বয় অন দ্য মেনল্যান্ড, অর্থাৎ মেনল্যান্ডের একটা ছেলে শোড দেখিয়েছিল, কাকে, টু হুম, শোড ক্লড কি, হাউ টু মেক কাইট, তাই না, এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, কিভাবে ঘুড়ি বানাতে হয়। 2 নম্বর আছে দেখো অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্টেড, অর্থাৎ যে ঘুড়িটা যারা বানিয়েছিল অর্থাৎ মেনল্যান্ডে ফিরে এসে, অর্থাৎ তাদের নিজের বিগ হাফ মুনি ফিরে এসে, যেটা এই মেনল্যান্ডে একটা ছেলে তাদেরকে শিখিয়েছিল, তারা যখন ফিরে এলো তখন তারা রেড পেপার দিয়ে ঘুড়িটাকে বানালো এবং রেড পেপার উপর কি দিয়েছিল, টিনসেল স্টার, অর্থাৎ ন্যারেটর অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্টেড কি সোনালী কালারের গোল্ডেন টিনসেল স্টার্স, ঠিক আছে, তবে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হলো যে অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্টেড গোল্ডেন টিনসেল স্টার্স, ঠিক আছে। 3 নম্বরে দেখো কি বলেছে যে ক্লড স্ট্যান্ডিং উইথ, অর্থাৎ ঘুড়িটা যখন উপরে উঠে গেল তারপর কি হলো, একদম স্ন্যাপ, অর্থাৎ ফট করে একটা আওয়াজ হয়ে কেটে চলে গেল, তখন ক্লড কি ছিল, একদম সুতো, এক টুকরো সুতোটাই শুদ্ধ আমাদের হাতে ছিল এবং ভ্যাবা চাকার মধ্যে ঘুড়িটা যাওয়া দেখছিল, তাই না, তাহলে কি হবে, ক্লড স্ট্যান্ডিং কি, স্ট্যান্ডিং এ বিট অফ কর্ড, ঠিক আছে, হাতে এক টুকরো এ বিট অফ কর্ড, হ্যাঁ এ বিট অফ কর্ড কোথায়, ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো, অর্থাৎ সুতোটাকে নিয়ে শুধু ধরে দাঁড়িয়েছিল, ঘুড়িটা তো কেটে কোথায় চলে গেল, ঘুড়িটা চলে গেল একদম মেনল্যান্ডের দিকে। 5 নম্বর হলো ক্লিয়ার। এবার 6 নম্বরে কি বলেছে দেখো, 6 নম্বরে বলেছে স্টেটমেন্ট, এবং এইদিকে স্টেটমেন্ট আছে, এদিকে তার রিজন, অর্থাৎ এখানে একটা বলা আছে যে যেমন ধরো ন্যারেটর এলবোস ওয়েন্ট থ্রু দা কাইট, অর্থাৎ ন্যারেটরের যে এলবোটা সেই কাইটটা কি হলো, ঘুড়িতে বসে গেল, কি হলো, একটা বিগ হোল, একটা রাউন্ড হোল সৃষ্টি হলো, গর্তের সৃষ্টি হয়ে গেল, তার কারণ কি ছিল, ঠিক আছে, তার কারণ কি ছিল, কারণ দ্য ন্যারেটর, আমাদের ন্যারেটর কে, ফিলিপা কি হলো, পাথরের ওপর হোঁচট খেয়ে পড়ে গেল, ঠিক আছে, পাথরে লেগে, তাহলে সি স্ট্রিপ, হোঁচট খাওয়া মানে ইংরেজি কি স্ট্রিপ, সে হোঁচট খেলো, ঠিক আছে, সি স্ট্রিপ এবং পড়ে গেল, অ্যান্ড ফেল কোথায়, ওভার দা পাথরের উপর, রক্স, সে পড়ে গেল বলেই ঘুড়িটা কি হলো, ছিঁড়ে গেল, গর্ত হয়ে গেল। ক্লড অ্যান্ড ন্যারেটর হারি টু ফিক্স দ্য কাইট, ক্লড ছিঁড়ে গেল ঠিকই আছে, তারপর কি হলো যে ক্লড এবং ন্যারেটর খুব তাড়াতাড়ি করলো, কারণ তাদেরকে তাড়াতাড়ি ঘুড়িটাকে ফিক্স আপ করতে হবে, রেডি করতে হবে, কেন, কারণ তাদের জন্য তো ঘুড়ির জন্য তো হাওয়াটা, তো আমি আগে বলেছিলাম কি যে তাদের সময় নিয়ে তারা ঘুড়িটা রেডি করবে, তারপর তার জন্য তার ঘুড়ি হাওয়া ওয়েট করবে না, হাওয়াটা তো চলে যাবে, তাহলে কি করতে তাদেরকে তাড়াতাড়ি করতে হয়েছিল, সেই কারণ হাওয়া যাতে পড়ে না যায়, তাহলে দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, তারা চেয়েছিল, কি চেয়েছিল, টু সেন্ড ইট, মানে কাইটটাকে কোথায় পাঠাতে চাইছিল, আপ, উপরে, বিফোর, কার আগে, বিফোর দ্য উইন্ড ফেল, ঠিক আছে, হাওয়া পড়ার আগেই কিন্তু ঘুড়িটাকে উপরে পাঠাতে চেয়েছিল। 3 নম্বর আছে দেখো কাইট সোর্ড মানে কি, যে সোর্ড কথাটা মানে হচ্ছে যে রাইস
আপ ইন দ্য এয়ার, অর্থাৎ উপরের দিকে ওঠা। তাহলে দ্য কাইট সোর্ড, ঘুড়িটা উপরের দিকে উঠলো। কেন? কারণ বাতাসটাই ছিল কি ফেভারেবল কন্ডিশন ছিল। তাহলে আমাদের ওখানে ছিল দ্য উইন্ড ওয়াজ, দ্য কারণ কি দ্য উইন্ড হাওয়া ছিল, ওয়াজ গ্লোরিয়াস, ঠিক আছে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দ্যাটস ওয়াই দ্য কাইট সোর্ড আপ ইন দ্য স্কাই। ক্লিয়ার? তো এখানে কি হলো, ইউনিট 2 টা আমরা এই এখানেই কমপ্লিট করলাম। এবার নেক্সট স্লাইডে কি দেখবো, ইউনিট 3। ইউনিট 3 তে কি কি রয়েছে, 3 নম্বর ইউনিট দেখো। এবার তোমাদের এটা হবে ইউনিট 3। ইউনিট 3, ইউনিট 3 তে ওই সেম, প্রথমে আছে কি মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ। 7 নম্বর আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ নিচে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো আমি কিন্তু লিখিনি। তোমাদের পেজ নাম্বার 44 তোমাদের টেক্সট বুকে রয়েছে, দেখবে কি আছে, এ লেটার কেম ফ্রম ফাদার, অর্থাৎ একটা লেটার কেম ফর ফাদার, ফাদারের জন্য এলো। ঠিক আছে, এখানে কি আছে, কতদিন পর, এ ডে, উইক, ফোর্টনাইট অর্থাৎ 14 দিন, এক পক্ষ, মান্থ কতদিন পর এলো। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1 মাস পর এলো, মান্থ। ঠিক আছে, বি নম্বর দেখো, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, অর্থাৎ বাবা ঘর ছেড়েছিল, কার সাথে ঝগড়া করার পর। কি কি অপশন আছে দেখো, ব্রাদার, সিস্টার, আন্ট এবং আঙ্কেল। আমরা জানি প্রথমেই তার ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছিল, তাহলে অ্যান্সার হবে ব্রাদার। 3 নম্বরে দেখো, সি ডিক মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ ইট, কোথায়, অর্থাৎ যখন ফ্লিপা অর্থাৎ ক্লড যখন হাওয়াটা যখন উপর দিয়ে উঠলো তখন কি হলো, তার ঘুড়িটা ছিঁড়ে গেল, ছিঁড়ে চলে কোথায় গেল, মেনল্যান্ডের দিকে গেল। এবং সেখানে যে উড অর্থাৎ ফরেস্টে তারা ডিক অ্যান্ড মিমি দেখতে পেলো। ঠিক আছে, গাছের উপর দেখতে পেলো। অপশন কি আছে, যে রুফ, ট্রি, লাইট হাউস, লাইট পোস্ট। তাহলে এখানে যে 2 নম্বরে যে অ্যান্সারটা আছে ট্রি, অর্থাৎ কোথা থেকে পেয়েছিল, দেখতে পেয়েছিল যে গাছের ডগে, ট্রি। অ্যান্সার হবে ট্রি। এবার দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই চার্টটাকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। কি আছে দেখো, প্রথমে এ পারসন হু সেন্ট দ্য লেটার, অর্থাৎ কোন ব্যক্তি যে লেটারটা পাঠিয়েছিল, লেটার টু হুম, তার অর্থাৎ নিয়ন যে বিগ হাফ মুন আইল্যান্ডে সেই লেটারটা পাঠিয়েছিল। কারণ এখানে কি দেখলাম যে ট্রিতে যে গাছের ডগায় যে কাইটটা যে লেগে গিয়েছিল সেটা নিয়ে কোথায় গেল, ডিক অ্যান্ড মিমি বাড়ি গেল। বাড়ি গিয়ে তখন দেখতে পেলো যে এই লেটারটা, তখন বুঝতে পারে যে এটা যেহেতু বিগ হাফ মুন অ্যাড্রেস দেওয়া আছে এবং তার লেখা ভাইকে যে চিঠিটা সে দেখতে পেলো, এবং দেখতে পেয়ে কি হলো, সেও কিন্তু রিয়েলাইজ করতো, বুঝতে পারলো যে এটা কিন্তু তার ভাইয়েরই, তারই চিঠি যেটা সে তার ভাইকে লিখেছিল। তাহলে তার পরিপ্রেক্ষিতে কি করেছিল, সে তার ভাইকে আবার এগেন যেহেতু অ্যাড্রেসটা জানতো বিগ হাফ মুনের, সে আবার কি চিঠি লেখে। তাহলে সেখানে কি আছে, এ পারসন হু সেন্ট এ লেটার, কে, অর্থাৎ এখানে কি কি অপশন আছে দেখো, এ পারসন হু সেন্ট এ লেটার, আন্ট এস্টার, পিসি এস্টার, তার বাবাকে চিঠিটা লিখেছিল। নেম অফ দ্য আন্ট এস্টার মাদার, অর্থাৎ আন্ট এস্টারের মায়ের নাম কি ছিল, আমরা জানি আন্ট এস্টার বা ক্লড এবং ফ্লিপার বাবার নাম তাদের 2 ছেলে মেয়ের নামই রেখেছিলেন। অর্থাৎ তার আন্ট এস্টারের বাবার নাম কি ছিল, ক্লড, এবং মায়ের নাম ছিল ফ্লিপা। তাহলে এখানে আন্ট এস্টারের মাদারের নাম কি হবে, ফ্লিপা। ফ্লিপা, ঠিক আছে, ফ্লিপা লিখটি। 3 নম্বরে, টোটাল নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, বর্তমানে এখন কজন তাদের ফ্যামিলি মেম্বার ছিল। কারণ যখন আমাদের স্টোরিটা যখন স্টার্ট হয় তখনই কি হয়, যে ন্যারেটার বলে বর্তমানে কজন, তারা 3 জন, তারা 6 জন রয়েছে, কিন্তু ইনিশিয়ালি তারা কজন ছিল, 3 জন ছিল। তাহলে কে কে ছিল, একটা হচ্ছে ফাদার, তাই তো, এরা 3 জন কে ছিল, ফাদার,
ফাদার, আর কে ছিল ক্লড, আর কে ছিল ফিলিপা, আর কে ছিল আন্ট এস্থার, আন্ট এস্থার এবং তার ছেলে মেয়ে ডিক অ্যান্ড মিনি। তাহলে কজন হলো 1 2 3 4 5 6, তাহলে কজন ছিল অর্থাৎ 6 মেম্বার, 6 জন মেম্বার হলো তার ফ্যামিলিতে, বোঝা গেল। এবার আমরা দেখবো এরপরে নেক্সট 9 নম্বরে কি বলেছে। দেখো এবার তোমাদের 9 নম্বরে কি রয়েছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে, তার অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। প্রথমে কি আছে, হোয়াট ডিড ফাদার ফাইন্ড when he went back home years after, অর্থাৎ ঝগড়া করে চলে আসার পরে অনেকদিন পর যখন বাবা কি করলো, আবার তখন তার বোন এবং দিদির খোঁজে গেল, তখন সে কি দেখলো, ঠিক আছে। সেজন্য হোয়াট ডিড ফাদার ফাইন্ড when he went to back home years after, কি দেখেছিল, যখন দেখলো কি যে তার দাদা কিন্তু অলরেডি, তার ভাই কিন্তু মারা গেছে এবং তার বোন ছিল মিসিং। তাহলে কি when, যখন, when he went back, যখন সে ফিরে গেল কোথায়, হোম, যখন সে ফিরে গেল তখন সে কি দেখলো, he discovered, কি ডিসকভার করলো, that his brother had died, had passed away, and his sister was মিসিং, তাই না। সে যখন ফিরে গেল বাড়ি, তখন ফিরে গিয়ে কি দেখলো, তার যে সে দেখলো যে তার দাদা ভাই মারা গেছে, হ্যাড পাসড অ্যাওয়ে এন্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং, সে সিস্টারকে খুঁজে পেল না, ঠিক আছে। এবার বি নম্বর দেখো আছে যে হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, অর্থাৎ আন্ট এস্থার কখন সে, কোথায় সে থাকতো, ঠিক আছে। আমরা স্টোরিতে পড়তে দেখলাম, যেখানে মেনশন করা আছে আন্ট এস্থার কোথায় থাকতো, মেনল্যান্ডে, যে আইল্যান্ড যে আছে সেখান থেকে মোটামুটি 100 মাইলস অ্যাওয়ে, দূরে থাকতো। তাহলে অর্থাৎ সি লিভড ভেরি, কোথায় থাকতো, সি লিভড ভেরি ফার, অনেক দূর, ভেরি ফার, কত দূর, ইনল্যান্ড, ভেরি ফার ইনল্যান্ডে থাকতো, ইনল্যান্ড ফ্রম দা, কোথা থেকে, ফ্রম দা কোস্টাল আইল্যান্ড, ক্লিয়ার। এবার 3 নম্বরে দেখো হচ্ছে হোয়াই ডিড আন্ট এস্থার ফেল, অর্থাৎ তখন যে ডিক এবং মিমি যে জঙ্গল থেকে যে লেটারটা কি করলো, যে ঘুড়িটাকে নিয়ে গেল, তা বাড়ি নিয়ে গেল, বাড়ি গিয়ে দেখলো সেই লেটারটা, সেই ঘুড়িতে একটা লেটার প্যাচ অর্থাৎ চিপকানো আছে, এবং সেই চিপকানো লেটারটা দেখে সে আন্ট এস্থার বুঝতে পারলো এটা হচ্ছে সেই লেটার যেটা সে কি করেছিলেন, তিনি তার ভাইকে লিখেছিলেন অনেকদিন আগে। সেটা দেখে তার পেল, অর্থাৎ তার মুখ মলিন হয়ে গেল। তা কেন, এই অ্যান্সার কি লিখবো আমরা, যে তাহলে কি লিখবো, এটা ছিল সেই লেটার, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, ইট ওয়াজ দ্য ভেরি, এটা ছিল সেই লেটার, কোন লেটার, যে যেটা সে হ্যাড কি করেছিলেন, সি হ্যাড ওয়ান্স, একদা লিখেছিলেন, ওয়ান্স রিটেন, কাকে লিখেছিলেন, ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, তার বাবা ভাইকে, টু হার ব্রাদার, সেখানে কি লিখেছিলেন, এন্ড ফিলিপা
was her mother's name and Claude কে ছিল? was her father's যেখানে ফিলিপা এবং ক্লড কি তাদের তেনার পিতামাতার নাম ছিল। এবং কখন এবং when যখন সে দেখলো, when Aunt Esther found দেখতে পেল, কি দেখলো? when Aunt Esther found the kite যখন সে ঘুড়িটাকে দেখলো। কোন ঘুড়িটা? যে ঘুড়িটা ডিক এবং মিনি কি করেছিল? আইল্যান্ডে নিয়ে গিয়েছিল। সেখানে কি ছিল? কাইট। সেখানে কি ছিল? প্যাচড উইথ কি ছিল? দ্য সেম লেটার, সেই চিঠিটা প্যাচ উইথ দ্য সেম লেটার। এন্ড তার ফলে কি হলো? তার ফলে সি হ্যাড রিটেন, যেটা তিনি লিখেছিলেন কাকে? টু হার ব্রাদার, তার ভাইকে। টু হার ব্রাদার এন্ড সি, এটা দেখি কি হলো? এন্ড সি টার্ন কি হলো? পেল। and she turned pale in surprise, অর্থাৎ বিস্ময়ে এসে তার মনটা কি হলো? ভেঙে গেল এবং সে তার মুখটা মলিন হয়ে গেল। অর্থাৎ এখানে কি বলেছে? হোয়াই ডিড আন্ট এস্থার পেল, কারণ ইট ওয়াজ দ্য, এটা হচ্ছে সেই লেটারটার জন্য, সেই জন্য ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই লেটার যেটা কি করেছিলেন? হি হ্যাড রিটেন টু হার ব্রাদার, যেটা তার ভাইকে লিখেছিলেন। এবং সেখানে কি ছিল? ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা তার মায়ের নাম ছিল। এন্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, তার বাবার নাম ছিল। when Aunt Esther found the kite যখন সে লেটারটাকে ঘুড়িটাকে দেখে, যেখানে প্যাচড অর্থাৎ চেপকানো ছিল কি? উইথ দ্য সেম লেটার। যে সেম লেটার আমরা কেন বলছি? যে লেটারটা এস্থার লিখেছিলেন তার ভাইকে, অর্থাৎ ক্লড এবং ফিলিপার বাবাকে। এবং she had written to her brother and she turned pale in surprise. ওকে, এখানে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো, এখানে এই যে তিনটে কোশ্চেন দেওয়া ছিল এখানে কিন্তু কমপ্লিট হলো। এরপরে আমরা আসবো তোমাদের রাইটিং সেকশনে। ঠিক আছে, রাইটিং নয়, এরপরে আছে তোমাদের গ্রামার। এবার গ্রামার সেকশনে আমরা দেখবো কি রয়েছে। এবার দেখো তোমাদের 10 নম্বরের, অর্থাৎ 10 নম্বরে রয়েছে গ্রামারি নিউজ, অর্থাৎ এখানে তোমাদের সিম্পল আছে তোমাদের ইন্টারোগেটিভ কোশ্চেন, তাই তো? এখানে করতে হবে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত কি হয়? লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে, কোয়েশ্চেন মার্ক দেখে আমরা বুঝতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দু রকম ধরনের হবে। ঠিক আছে, একটা যেমন যে একটা দুটো কোয়েশ্চেন লিখি তাহলে বুঝতে পারবে, দুটো এক্সাম্পল দিলে যেমন বুঝতে পারবে। একটা হচ্ছে যদি বলি হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। আর একটা কোশ্চেন লিখছি যে ডু ইউ রিড ইন ক্লাস 10। ঠিক আছে, অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও একটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুটোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? কিন্তু দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু ইয়েস আর নো দিয়ে কিন্তু আমরা, যদি ইয়েস আর নো এর মাধ্যমে কিন্তু কমপ্লিট অ্যান্সারটা কিন্তু আমরা পাচ্ছি না। যদি হোয়াট ইজ ইওর নেম, ইয়েস, কোনো মিনিং হচ্ছে না, নো বললেও কোনো মিনিং হচ্ছে না, তাহলে কিন্তু তার নামটা কিন্তু বলতে হবে, একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ তার নামটা কি? এক্স ওয়াই জেড, যাই হোক কিছু একটা নাম। তাহলে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি পাবো না, শুধু ইয়েস আর নো অ্যান্সার দিলে হবে না, তার সঙ্গে ইনফরমেশনও পুট করতে হবে, দিতে হবে। সেই ধরনের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি বলছি আমরা? ইনফরমেশন সেন্টেন্স, তাই তো?
ইনফরমেশন সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ ইনফরমেশন পাচ্ছি, তাই তো। আর এটা সিম্পল, যে ডু ইউ রিড ইন ক্লাস 10, এখানে কিন্তু আমি কি যদি তুমি কি ক্লাস 10 এ পড়ো, তো আমরা হ্যাঁ ইয়েস বা না এর অ্যান্সার আমরা পাচ্ছি। যদি আমি বলি হ্যাঁ পড়ি, তো ঠিক আছে। তো যদি না, তো কোন ক্লাসে পড়ি। তো ঠিক আছে, তো এই ধরনের এই যেগুলো ইয়েস এবং নো তে আমরা যে সেন্টেন্সের অ্যান্সার গুলো পাচ্ছি, সেইগুলো তোমাদের হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ সিম্পল কোয়েশ্চেন বলতে পারি, অর্থাৎ ইনফরমেশন কোয়েশ্চেন আর সিম্পল কোয়েশ্চেন। এখানে ইনফরমেশন সেন্টেন্স না বলে আমরা কোয়েশ্চেন বলবো, আর সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, এবার এই ইনফরমেশন আর সিম্পল যে কোয়েশ্চেন, যেটা এটা তো টাইপ দেখলাম, এটা ধরন দেখলাম। এবার কি হয়, যে এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ফর্ম কিভাবে করব, তাই তো। আমরা তো নর্মাল যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণত কি করি, আমাদের সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট বা এটাকে কমপ্লিমেন্টও বলা হয়। ঠিক আছে, এই ফর্মে হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ফর্মে করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দু ধরনের হবে। একটা হচ্ছে WH দিয়ে হবে, WH ওয়ার্ড দিয়ে হবে। ঠিক আছে, আর একটা হবে তোমার বি ভাব দিয়ে। এবার WH ওয়ার্ড দিয়ে কি সেন্টেন্স, কি তার কি নিয়ম? তাহলে প্রথমে WH কোয়েশ্চেন, অর্থাৎ WH কোয়েশ্চেন, প্রথমে WH কোয়েশ্চেন, তারপরে কি দেবো আমরা? WH কোয়েশ্চেনের পরে আমরা অক্সিলারি ভার্ব দেবো। অক্সিলারি বা ভার্ব বা হেল্পিং ভার্ব, তাই তো। তারপরে কি দেবো? সাবজেক্ট, তারপর দেব কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইভাবে কিন্তু WH ফর্ম কোয়েশ্চেন ফর্ম হবে। প্রথমে WH কোয়েশ্চেন, আমরা জানি WH কোয়েশ্চেন কোনগুলো? হোয়াট, হুইচ, হোয়ার, হাউ। ঠিক আছে, হোয়ার, হোয়েন, অর্থাৎ এইগুলো সব হচ্ছে কিন্তু WH কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথমে WH কোয়েশ্চেন ফর্ম করতে হবে। ঠিক আছে, তারপরে কি অক্সিলারি বা হেল্পিং ভার্ব দেবো, তারপরে দেবো সাবজেক্ট, তারপরে দেবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে তোমার যে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট হচ্ছে এ ওয়ার্ড বা এ গ্রুপ অফ ওয়ার্ড, সেখানে কি যেটা কি করে, যেটা তোমার সেন্টেন্সের ভার্ব অথবা সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে কি করে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাই না? এই জেনে রাখবে কমপ্লিমেন্ট সাধারণত তিন ধরনের হয়, তিন ধরনের কমপ্লিমেন্ট হয়। একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট? একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট, তাই তো। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? যদি আমি বলি যে সি ইজ এ টিচার, তাহলে এই টিচারটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এটা কি হচ্ছে? কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? এই সাবজেক্ট সি সম্পর্কে দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে সে একজন টিচার। এই ধরনের হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো। অবজেক্ট কমপ্লিমেন্ট কি হবে তোমরা বলতে পারবে কেউ? অবজেক্ট কমপ্লিমেন্ট যদি বলি দে ফাউন্ড হিম অ্যাসলিপ, তারা তাকে দেখলো ঘুমন্ত অবস্থায় বা ঘুমাচ্ছিল। তাহলে কি এখানে দে মানে কি? দেটা হচ্ছে সাবজেক্ট, ফাউন্ডটা ভার্ব, হিম অ্যাসলিপ, তাই না? তাহলে কি এটা তারা কাকে দেখলো? এই কমপ্লিমেন্টটা স্লিপ থেকে হিম হচ্ছে ঘুমন্ত অবস্থায়, তার হিম সম্পর্কে কি দিচ্ছে? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এটা। ঠিক আছে, অর্থাৎ দেখো কমপ্লিমেন্ট কি হচ্ছে? কমপ্লিমেন্ট কিন্তু একটা ওয়ার্ড অথবা এই গ্রুপ অফ ওয়ার্ড কি করছে?
এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কার, সেন্টেন্সের সাবজেক্টের, অবজেক্টের আর ভার্বের, তাই তো। এবার দেখো তাহলে কমপ্লিমেন্ট এটা একটা ভার্ব, অর্থাৎ কমপ্লিমেন্ট মানে কি বললাম, যে যেটা গ্রুপ অফ ওয়ার্ড বা সিঙ্গেল ওয়ার্ড, সেটা সেন্টেন্সের কি সাবজেক্ট বা অবজেক্ট অথবা ভার্ব সম্পর্কে কি করবে, এক্সট্রা ইনফরমেশন দেবে, এক্সট্রা ইনফরমেশন দেবে, তাই তো। তাহলে এইগুলো আমরা দেখলাম যে সাবজেক্ট, এই টিচার সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিল, সেজন্য এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট। স্লিপটা এই যে অবজেক্ট, অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিল, সেজন্য এটা হচ্ছে কি তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমি একটা ভার্বের কি দেবো, মানে উদাহরণ দিলে বুঝতে পারবে যে একটা ভার্ব কমপ্লিমেন্ট কি হয়। যেমন বলি, যদি বলি মনে করো যে দে কনসিডার দ্য প্ল্যান, তারা প্ল্যানটাকে কি করলো, কনসিডার করলো, অর্থাৎ কনসিডারেশনে রাখলো। তাহলে কি করলো, এইখানে ভার্ব হচ্ছে এখানে তারা, দা প্ল্যান, তাহলে প্ল্যানটাকে কনসিডার করছে, তার মানে কি এখানে এই ভার্ব সম্পর্কে কি করছে, এক্সট্রা ভার্বের ইনফরমেশন দিচ্ছে, সেজন্য এটা হচ্ছে কি ভার্ব কমপ্লিমেন্ট। তো এটা গেল এক্সট্রা একটা মানে কি বলবো যে কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের একটা ধারণা, ঠিক আছে, এটা জেনে রাখা ভালো। তো এবার ব্যাপার হচ্ছে তাহলে WH কোশ্চেন দিয়ে কি দেখলাম, প্রথমে WH ওয়ার্ড লাগছে, অক্সিলারি ভার্ব লাগছে, সাবজেক্ট লাগছে, কমপ্লিমেন্ট লাগছে। এবার যদি একটা কোশ্চেন বলি, যে প্রথমটাই দেখো যে হোয়াট অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট কি ইয়োর, কমপ্লিমেন্ট নেম, ঠিক আছে। এবার দ্বিতীয় হচ্ছে যে অক্সিলারি, এটা একটা পার্ট গেল। 2 নম্বর হচ্ছে যে প্রথমে কি হবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, হ্যাঁ, এটা দিয়েও কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ তোমাদের সেন্টেন্স হয়, তাই না। এবার এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সাধারণত 24 টাইপস হয়। কত ধরনের হয় বললাম, দেখো অক্সিলারি ভার্ব কত টাইপের হয় বললাম, এটা উপরে লিখে একটু সুবিধা হবে। সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথমে কি বললাম, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস কি বললাম, সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, তাই তো। তাহলে এই অক্সিলারি ভার্ব বা হেল্প, একে কি বলছে, হেল্পিং ভার্ব, হেল্পিং সাহায্যকারী ক্রিয়া। এর সাহায্যকারী ক্রিয়া কতগুলো হয়, সাহায্যকারী ক্রিয়া 24 রকমের হয়, 24 টাইপ, 24টা সাহায্যকারী ভার্ব আছে। তার মধ্যে তোমার মানে 11টা আছে, 24টার মধ্যে 11টা আছে প্রাইমারি ভার্ব, প্রাইমারি হেল্পিং ভার্ব, প্রাইমারি, আর তার মধ্যে 13টা রয়েছে তোমার মডেল, মডেলস। এই প্রাইমারির মধ্যে আবার রয়েছে যেমন তোমার কি বলবো, বি ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের মধ্যে কি কি পড়ে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, বিন আর বিং। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে কি, বি ভার্বের মধ্যে এগুলো পড়লো, হ্যাভ ভার্বের মধ্যে কি পড়ে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। তারপরে কি আছে, ডু ভার্ব, ঠিক আছে, ডু ভার্বের মধ্যে কি পড়ে, ডু, ডিড আর ডাজ। তাহলে 24টা মডেল যে মানে অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ তার মধ্যে 11টা কি বললাম প্রাইমারি ভার্ব, 11টার মধ্যে
24টার মধ্যে 11টা প্রাইমারি এবং 13টা মডেল। প্রাইমারির মধ্যে তাহলে প্রাইমারির আবার তিনটে, একটা বি ভার্ব, বিন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। 11টা হলো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি 13টা প্রাইমারি ভার্ব, ঠিক আছে। এবং এর হচ্ছে 12টা মডেল, 11টা। ক্লিয়ার? এখানে তোমাদের মানে বি ভার্ব সম্পর্কে কিছু দেওয়া নেই, ঠিক আছে, শুধু দেওয়া আছে অক্সিলারি ভার্ব, তোমার সাবজেক্ট, অবজেক্ট আর কি আছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার দেখো হ্যাঁ, আর যেটা মডাল ভার্ব কোনগুলো পড়ে, যেমন শ্যাল, উইল, ঠিক আছে, মে, মাইট, ক্যান, কুড, উড, ought to, dare, need to, ঠিক আছে, মে, মাইট, মাস্ট, ঠিক আছে, আর কি এইগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার মডেল। বোঝা গেল? তাহলে হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্বে এইগুলো সাহায্য, এইগুলো প্রথমে দিয়ে কি করব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। অর্থাৎ প্রথমে এই হেল্পিং ভার্ব থাকবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে কমপ্লিমেন্ট। এবার আমরা দেখবো আমাদের কোশ্চেন মানে 10 নম্বরে যে কোশ্চেনে কি কি দিয়েছে, ঠিক আছে, কিছু মানে এক্সাম্পল তোমাদেরকে দিয়েছে, এক্সাম্পলে কিছু কোশ্চেন দিয়েছে, সেগুলোকে সলভ করতে হবে, অর্থাৎ কনভার্ট করতে হবে কিসে, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সেগুলো আমরা দেখে নিই। দেখো এবার তোমাদের যেটা আমরা অক্সিলারি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য যেটা আমরা ডিসকাস করলাম, তারই বেসিসে কি আছে, কিছু তোমাদের এক্সাম্পল এখানে কোশ্চেন এখানে দেওয়া আছে, যেগুলো তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে কনভার্ট করতে হবে। তো প্রথমেই কি আছে, যে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এখানে কি আছে, ইনফরমেশন কোশ্চেন হোয়ার দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে এখানে এটা কি সাবজেক্ট, তাই না, এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই তো, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এবার হোয়ার দিয়ে ইউজ করবো, WH আসছে, তাহলে আমরা কি শিখেছিলাম যে প্রথমে WH ওয়ার্ডটা বসবে, অর্থাৎ এর অ্যান্সারটা কি হবে, প্রথমে কি হলো WH ওয়ার্ড হোয়ার, ঠিক আছে, তারপরে কি হবে লিভস, তাই তো, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব লাগবে, এখানে অক্সিলারি ভার্ব নেই, এটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো, এবং সংখ্যা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে কি ব্যবহৃত হবে ডাজ, হোয়ার ডাজ, ঠিক আছে, হোয়ার ডাজ। এবার কি হবে সাবজেক্ট নিয়ম ওয়াইজ, তাহলে হোয়ার ডাজ সাবজেক্টকে শঙ্খ, তারপরে এবার কি হবে ভার্ব, তাই তো, হোয়ার ডাজ শঙ্খ। আর একটা জিনিস মনে রাখবে, যখনই ডু, ডাজ আর ডিড যখনই অক্সিলারি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখনই ব্যবহৃত হবে, ঠিক আছে, তখনই কিন্তু তার সাথে সাথে ভার্বের ভি বেস ফর্ম বসবে সবসময়। তাহলে এখানে ডাজ ব্যবহৃত হয়ে গেছে, তাহলে এখানে ভার্বে কি আছে, লিভস আছে, এখানে ভার্ব, কিন্তু এখানে কি বসবে তাহলে বেস ফর্ম অনলি লিভ। তাহলে হোয়ার ডাজ শঙ্খ লিভ, কোথায় কমপ্লিমেন্ট বসে গেল ইন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, তারপরে এবার কোয়েশ্চেন মার্ক, ক্লিয়ার, বুঝে গেল। তারপর দেখো বি নম্বর কি বলেছে, দে হ্যাভ গন টু এ পিকনিক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়ার দিয়ে ইউজ করতে হবে, তাই তো, এখানেও কি দে এখানে সাবজেক্ট, তাই না, এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ, গন হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই তো। তাহলে এখানে কি করতে অ্যান্সার মনে করো, আবার প্রথমে অক্সিলারি ভার্ব বসে যাচ্ছে, তাহলে WH কোশ্চেন বসে যাচ্ছে হোয়ার, ঠিক আছে। এবার হোয়ার তারপরে কি বসবে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে সাবজেক্টকে দে, তাহলে দে
পার্সপেক্টিভ অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? দে হ্যাভ হয়। তাহলে হোয়ার হ্যাভ সাবজেক্ট কি, তারপর হচ্ছে সাবজেক্ট দে হ্যাভ, হোয়ার দে হ্যাভ দে গন V3 টু এ পিকনিক কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, ক্লিয়ার? কত সিম্পল। ঠিক আছে, আমাদের সেটা যে ফরম্যাটটা মনে রাখতে হবে। 3 নম্বরে আছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সিম্পল কোয়েশ্চেন ডিড ডি ইউজ করতে হবে। তার মানে আমি কি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এটা একটা স্টেটমেন্ট যে আমি স্কুলে গিয়েছিলাম, এটাকে তোমার কোয়েশ্চেনে কনভার্ট করতে হবে, সিম্পল। আর সিম্পল কোয়েশ্চেন আমরা কি দেখলাম, যেগুলো আমরা হ্যাঁ নাই অ্যান্সার পাবো যেগুলো যে সিম্পল কোয়েশ্চেন, আর যেগুলো আমরা হ্যাঁ নাই অ্যান্সারে পাচ্ছি না সেগুলো কি হচ্ছে আমাদের ইনফরমেশন কোয়েশ্চেন। তাহলে এখানে সিম্পল কোয়েশ্চেনে ডিড দিয়ে করতে হবে, অর্থাৎ এটাকে ডিড ইন্টারোগেটিভ ডিড দিয়ে এখানে করতে হবে, এটাকে সিম্পল কোয়েশ্চেনের দিকে করতে হবে। তাহলে এখানে কি আছে, সিম্পল যে করার জন্য কি আমরা দেখলাম যে প্রথমে যে অক্সিলারি ভার্ব সেটা আগে বসে যাবে, ডিড দি বসে যাবে। তাহলে এখানে কি বসবে, প্রথমে ডিড, ডিড ডিড বসলো, তারপরে কি বসবে, এই সাবজেক্টে ভার্ব কি আই, এখানে সরি সাবজেক্ট আই, ওয়েন্ট ভার্ব টু স্কুল। ঠিক আছে, তাহলে এখানে তারপরে এবারে আমাদের এখানে কি বসবে, যে ডিড আই বলেছে তাই তুমি, ডিড তুমি কি স্কুলে গেছিলে, তাহলে ডি আইটা ইউ হলো, ডিড ইউ। তারপরে ওকে কি বসবে, ভার্ব, ভার্বের আমরা কি বলেছিলাম যে যখন ডু ডিড ডাজ তবে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাহলে ওয়েন্ট ডিড ইউ গো টু, বাদ বাকি এটা বসে যাবে স্কুল ইয়েস্টারডে। ক্লিয়ার? তারপর দেখো টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, এটাও কিন্তু ইনফরমেশন কোয়েশ্চেন, হুইচ দিয়ে বসাতে হবে। তাহলে অ্যান্সার কি হবে, সেম, ইন হুইচ ক্লাস, ইন হুইচ কোন ক্লাসে, এবার কি করতে হবে, ইন বসে গেল, তাহলে ইন হুইচ স্টাডিজ আছে, তাহলে কি মানে ডু ডিড ডাজ কোনটা হবে, যেহেতু টিয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইন হুইচ ক্লাস ডাজ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার টিয়া ডাজ, এবার এটা এখানে বসে গেল টিয়া, ইন হুইচ ক্লাস ডাজ টিয়া, আর স্টাডিটা কি হবে, V1 বসে যাবে, যে ডু ডাজ ডিড থাকলে কি হয়, এর ফার্স্ট ফর্ম বসে যাবে স্টাডিজ এর। তাহলে ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, কোন ক্লাসে পড়ে, তার অ্যান্সার হয়ে গেল ক্লাস 10 এ পড়ে। পেলাম, এটাও একটাই ইনফরমেশন, এটাও কালকে তোমরা স্কুলে গিয়েছিলে, হ্যাঁ অ্যান্সার বললাম যে আমরা কাল স্কুলে গিয়েছিলাম, হ্যাঁ এটাও কিন্তু ইনফরমেশন কোশ্চেন, গিয়েছিলাম কাল। বুঝা গেল? তো সুতরাং খুবই সিম্পল, অর্থাৎ ইন্টারোগেটিভ করা কিন্তু খুবই সিম্পল, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবং তার ফরম্যাটটা মনে রাখতে হবে। কি ফরম্যাট, যে যদি WH কোশ্চেন হয় WH কোশ্চেন বসে যাবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, কমপ্লিমেন্ট বসে যাবে। ঠিক আছে, এই বি ভার্বগুলোর ক্ষেত্রেও তাই, ওই একই নিয়ম। তো সুতরাং আমরা এইভাবে গোটা সিলেবাসটা কিন্তু আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। এরপরে তোমাদের 11 নম্বরের যে রাইটিং আছে, 11 নম্বরে আছে দেখবে তোমাদের একটা ইমাজিনারি কনভারসেশন, একজন সাইকেল রিপেয়ারিং শপওয়ালার সাথে কার সাথে, একজন স্টুডেন্টের, তার একটা সাডেনলি তার সাইকেলটা পাঞ্চার হয়ে যাবে এবং সেটাকে ছেড়ে দেওয়ার জন্য সে বলবে, রিপেয়ার করার জন্য বলবে। এই নিয়ে তোমাদের একটা ইমাজিনারি তোমাদের ডায়লগ লিখতে হবে, কনভারসেশন লিখতে হবে। আর 12 নম্বরে রয়েছে 13 নম্বরে রয়েছে একটা স্টোরি লিখতে হবে, একটা কাক এবং যে ফক্সের মধ্যে, ক্রো এবং ফক্সের মধ্যে একটা স্টোরি রয়েছে। এই যে রাইটিং দুটো যেটা রয়েছে, এটা তোমাদের আমরা যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা রাইটিংটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু রাইটিংটা ডাউনলোড করে নিতে পারবে। সুতরাং এখানে কি করলাম, আমরা ভিডিওটা আজকে শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে সি ফিভার যে পয়েন্ট আছে সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। সো স্টিল দেয়ার, কিপ লার্নিং, এন্ড যদি কোনো কোশ্চেন থাকে, এনি কোশ্চেন, ফিল ফ্রি টু আস্ক মি ইন মাই
description box. Okay, thank you.